স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। 6টি পণ্যের মোড়ক হিসাবে পাটের ব্যাগ ব্যবহার না করলে সংশ্লিষ্ট কোম্পানির লাইসেন্স বাতিল করা হবে, পাশাপাশি ঋণ সুবিধা থেকে বঞ্চিত করা হবে কোম্পানিগুলোকে। সম্প্রতি এক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ আমরা আলোচনা করব পাটের ব্যবহার নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান কাজী সাইদুল আলম এবং বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কামরান উদ্দিন। জনাব কামরান উদ্দিন এবং জনাব সাইদুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? থ্যাংক ইউ। জনাব আলম, প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করতে চাই। সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে যে 6টি পণ্যের মোড়কে বাজারজাতকরণের ক্ষেত্রে পাটের ব্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক, না হলে কোম্পানিগুলো লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এবং ইনফ্যাক্ট জুট প্যাকেজিং অ্যাক্টের আওতায় সরকার এই এনফোর্সমেন্টটা করতে যাচ্ছে এবং এটা দীর্ঘদিন দাবি ছিল আপনাদের পক্ষ থেকে, যারা আপনারা জুট অ্যাসোসিয়েশনে আছেন। এটা আসলে অনেকদিন আগে আইন হয়েছিল, কিন্তু আসলে কার্যকর হয়নি। কার্যকর পদক্ষেপ নিচ্ছে ধান, চাল, ভুট্টা, সার এবং চিনি, এই 6টি পণ্যের ক্ষেত্রে এটা বাধ্যতামূলক করা হয়েছে। এই আইনটা কি কার্যকর করতে কোনো সমস্যা হবে সরকারের, বা এর আগেও আসলে বলা হয়েছিল, কেন ব্যবসায়ীদের দিক থেকে এই সারাটা আসলে মেলেনি, কেন সরকার বাধ্য করতে হচ্ছে আইনটা প্রয়োগ করতে? থ্যাংক ইউ। আপনাদের এই প্রোগ্রামের অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি অনেকবার আসছি আপনাদের এই অনুষ্ঠানে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান আমাদের ব্যবসায়ী মহলের জন্য, বিশেষ করে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে থাকে। তো এখানে যে বিষয়টা আমি ইতিপূর্বেও বিভিন্ন আলোচনায় যে বিষয়টাকে সবচেয়ে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি যে বাংলাদেশে পাট এবং পাটজাত দ্রব্য হচ্ছে এমন একটা আইটেম যেটা বাংলাদেশে 100% এক্সপোর্টের মাধ্যমে 100% ফরেন কারেন্সি আর্ন করতেছে, নেট। তো যে কোনো একটা আইটেম 100% ফরেন কারেন্সি নেট আর্নিং যদি করে, সেটা ওই দেশের জন্য অবশ্যই আমি বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেক্টর। সেই সেক্টরের গুরুত্ব সরকারকে, যে সরকারই আসুক, যে সেই সরকারকে গুরুত্ব দিতেই হবে। তো সেই আলোকে এই যে পাটকে একসময় সোনালী আঁশ বলা হতো, সেই যে পাট রপ্তানি করে, পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করে সেই দিদেন পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে ইসলামাবাদ, এবং ইসলামাবাদে তাদের শহর গড়ে ওঠে, অথচ আজকে সেই পাট অবহেলিত। বাস্তবতা ভিন্ন, কিন্তু এই যেমন আমি যদি বলি চিনি এবং সারের ক্ষেত্রে পাটের ব্যাগের ব্যবহার কতখানি প্র্যাকটিক্যাল, কারণ এর আগে এই জিনিসটা আইনটা কার্যকর হয়নি। কার্যকর না হওয়ার কারণে আমি বলতে চাচ্ছি যে ব্যবসায়িক মহল থেকে তাদের একটা আগ্রহ ছিল না, তো নিশ্চয়ই কিছু প্র্যাকটিক্যাল সমস্যা ছিল, যে সেই সমস্যাগুলো কি এখন অ্যাড্রেস করা হবে কিনা, না কি থাকবে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলবো যে চিনি এবং সারের কথা আপনি বলছেন। জি, চিনি এবং সারের ক্ষেত্রে পাটের ব্যাগের ব্যবহার আজকে নতুন নয়, এটা বহু আগে থেকে হয়ে আসছে, এখনো হচ্ছে। তো দিনে দিনের পরিমাণটা কমে যাচ্ছে, দিনে দিনে সিনথেটিক মানে আপনার পলিপ্রোপাইলিন ব্যাগের সংখ্যাটা বাড়ছে, এটা কমে যাচ্ছে। এখানে যদি এই পাটের ব্যাগে যদি চিনি বা সার প্যাকিং করা বা আদার্স কোনো ফুড গ্রেন যদি সমস্যাই হবে, তাহলে এটা দীর্ঘ সেই 40 বছর ধরে যে ইউজ হয়ে আসছে, এখনো হচ্ছে, তা সাইড বাই সাইড দুইটা ব্যাগ ইউজ হচ্ছে, তাহলে পরে ওইটা ইউজ হচ্ছে কেন? ওটা যদি ইউজ নাই করা যাবে, তাহলে তো ওটা এক বস্তাও এক পিসও ইউজ করার কথা না। কিন্তু পাটের ব্যাগের ব্যবহার কেন কমছে? জনপ্রিয়তা হারানোর কারণটা কি? বিষয়টা হচ্ছে যে তারা একটা কথা বলতেছে যে কস্টিং এর কথা। কস্টিং এর দোহাই দিয়ে তারা পাটের বস্তার ব্যবহারটা কমিয়ে দিচ্ছে, তারা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করছে। তো কস্টিং এখন দেখেন আপনি, আমি যেটা প্রথমেই বুঝাইতে চাইছি যে গভর্নমেন্টকে বুঝতে হবে যে কোনো দেশে যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড কোনো প্রতিষ্ঠান যদি থাকে, তাকে বিশেষ নজর দিতেই হবে, কারণ দেশের উন্নয়নের সাথে তো আমরা রপ্তানি জড়িত। তো সেই ক্ষেত্রে আপনি এটার জন্য, যখন পাকিস্তান আমলে এটাকে গোল্ডেন ফাইবার বলা হতো,
তখনও কিন্তু এই জুট সেক্টরকে বিশেষ ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। ধন্যবাদ জনাব আলম, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব কামরানুদ্দিন, আপনার কাছে জানতে চাচ্ছি এই নতুন যে আইনের যে কার্যকর করবার যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি এটাকে খুব ভালোভাবে দেখতেছি, এটা আমাদের জন্য দরকার। জি, আপনি জানেন যে বিশ্বে ক্রমবর্ধমান চাহিদার কারণে আর আমাদের দেশে কাঁচামাল সহজলভ্য সস্তা শ্রমিকের কারণে আমাদের সেই পাট শিল্পের ব্যাপক প্রসার ঘটে। রাইট। তো মুশকিল হলো আমাদের দেশে যে পাট পণ্য উৎপন্ন হয় তার মাত্র 12% এতদিন পর্যন্ত আভ্যন্তরীণভাবে ব্যবহৃত হতো, 88% আমরা এক্সপোর্ট করতাম। কিন্তু বিশ্বের রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে আমাদের এক্সপোর্ট মার্কেটটা দিন দিন সংকুচিত হচ্ছে। কাজে বিকল্প হিসাবে আমাদের যে আভ্যন্তরীণ বাজারে একটা ব্যাপক চাহিদা আছে, এই চাহিদাকে আমরা ফুলফিল করতে হবে, অর্থাৎ চেক এন্ড ব্যালেন্স। ভারতে দেখেন 1987-এ তারা জুট প্যাকেজিং অ্যাক্ট করে তাদের সমস্ত খাদ্যশস্যগুলি, বিশেষ করে সরকারি খাদ্যশস্যগুলি তারা আপনার জুট প্যাকেজিং অ্যাক্টের মাধ্যমে জুট ব্যাগে তারা প্যাকেজিং আইন করেছে এবং সেটা ইমপ্লিমেন্ট করেছে। যার জন্য ভারতের উৎপাদিত পণ্যের 85% তাদের লোকাল কনজাম্পশন হয় এবং মাত্র 15% তারা এক্সপোর্ট করতে পারে। আমাদের দেশে গভর্নমেন্ট যখন 2010 সনে আপনি জুট প্যাকেজিং অ্যাক্ট করে, সেটা বাস্তবায়ন নানা প্রতিকূলতার কারণে এখন 2015 সালের শেষ সময়ে আমরা কথা বলছি। এই অবস্থায় জুট প্যাকেজিং অ্যাক্ট বাস্তবায়ন আমাদের জন্য খুব দরকার। আপনাকে আমি কতগুলো ইনফরমেশন দিচ্ছি। যেমন বাংলাদেশে গভর্নমেন্ট সেক্টরে অর্থাৎ বিজিএমসি প্রায় 52 কোটি ব্যাগ উৎপাদন করতে পারে। আর আমাদের বাবুল ভাইদের যে মিলগুলি আছে, যেটাকে জুট মিল অ্যাসোসিয়েশন বলে, তারা করতে পারে প্রায় 58 কোটি ব্যাগ, অর্থাৎ টোটাল 110 কোটি ব্যাগ ওনারা উৎপাদন করতে পারে। আমাদের দেশ থেকে মাত্র এক্সপোর্ট হয় ম্যাক্সিমাম 40 কোটি ব্যাগ। তাহলে 70 কোটি ব্যাগের উৎপাদন ক্ষমতা অতিরিক্ত আমাদের আছে। এই অবস্থায় যদি আমরা এই জুট প্যাকেজিং অ্যাক্ট বাস্তবায়ন হয়, তাহলে বাকি 70 কোটি ব্যাগ প্রায় চাহিদা তাদের কাছাকাছি। আমরা যদি ধান, চাল, গম এবং সার এবং চিনিকে যদি জুট প্যাকেজিং একটা আওতায় আনতে পারি, তাহলে 60 কোটি ব্যাগের দরকার। এখানে লোকাল কনজাম্পশন হয়ে যাচ্ছে, লোকাল কনজাম্পশন হচ্ছে। তাহলে আমাদের পাট শিল্প, অর্থাৎ আজকে যে এক্সপোর্ট মার্কেট সংকুচিত হওয়ার কারণে, পাটের বাজার সংকুচিত হওয়ার কারণে জুট মিলগুলো যে একটু অসুবিধার ভিতরে আছে, এই প্যাকেজিং অ্যাক্ট বাস্তবায়নের ফলে আমাদের জুট মিল অর্থাৎ জুট পাট শিল্পটা টিকে থাকবে। ধন্যবাদ জনাব আলম। আমি বলছিলাম যে আসলে আমরা যে জুট ব্যাগ তৈরি করছি আজ থেকে 40 বছর আগে যেমন ব্যাগ ছিল এখন কি তেমনই আছে, নাকি গুণগত পরিবর্তন হয়েছে? আমি যে কথা বারবার বলার চেষ্টা করছি যে কেন ব্যবসায়ীরা যারা চাল বা চিনি বা সার বাজারজাতকরণ করছেন তারা নিতে আগ্রহী হচ্ছেন না কেন? নিশ্চয়ের গুণগত মান খারাপ বা এটাকে আধুনিকায়ন করা হয়নি সময়ের সাথে, সেই বিষয়টাকে আসলে আপনার ভাবা উচিত একবার না। আপনি যেটা আপনার মনে প্রশ্ন জাগছে, বিষয়টা আসলে ঠিক সেরকম নয়। কারণ আপনার এখনো পর্যন্ত ট্রেডিশনাল, মানে কম্পোজিট জুট মিল বলতে এখনো ট্রেডিশনাল জুট মিল গুলাই আছে। যে ট্রেডিশনাল আইটেম আমরা তৈরি 40 বছর আগে থেকেও করে আসছি, 50 বছর আগেও করা হয়েছে, সেটাই হচ্ছে। এবং প্যাকেজিং এর জন্য মানে মেইনলি ফুড গ্রেন বা ফুড স্টাফ, এই বস্তাগুলোই ব্যবহার হয়ে আসছে। এবং শুধু বাংলাদেশে নয়, এইটা আপনার ওয়ার্ল্ডে যতগুলো আমাদের মার্কেট আছে জুট ব্যাগের, বিশেষ করে আপনি জানেন যে ফুড গ্রেন আফ্রিকা ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রডিউসার ফর ফুড গ্রেন, বা আপনার ব্রাজিল, এশিয়ার কিছু দেশ আছে আপনার পাকিস্তান, ভারত, আপনার থাইল্যান্ড। তো এরা বিশেষ করে মানে রাইস প্রডিউস করে, যারা রাইস অ্যান্ড হুইট, তো এগুলো কিন্তু এখনো ওই ব্যাগেই, ওই ট্রেডিশনাল ব্যাগেই প্যাকিং হয়ে আসতেছে। এবং কোটি কোটি বস্তা এক্সপোর্ট হচ্ছে। এক সময় তো আপনার হিউজ ডিমান্ড ছিল আপনার আফ্রিকাতে, এখন হয়তো অনেক কমে আসছে। তো আপনি কোয়ালিটিগত ব্যাপারে যদি বলতে চান, এটাতে আমি একমত নই যে কোয়ালিটিগত কারণে তারা নিতে চাচ্ছে না। তাদের নিতে, আমাদের লোকালে যারা নিতে চায় না, এদের একমাত্র যুক্তি হচ্ছে যে তারা চায় আপনার একটু প্রাইসের ব্যাপারটা তারা বলতে চায়, তারা যত কম দামে। কিন্তু জুট ব্যাগটা যে আপনার রিইউজেবল, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এবং এইটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এবং এইটা যে এই দেশের একটা সম্পদ, এই জিনিসগুলো তো গুরুত্ব দিতে হবে আপনাকে। আপনি প্রাইসের কথা আমি 1 মিনিটে বলি, প্রাইসের কথা বলবেন। আপনি ভারতে জুট প্যাকেজিং অ্যাক্ট হওয়ার পরে থেকে সিস্টেমটা কি, তারা জুট মিল ওনারদের সাথে বসে কস্ট প্লাস
তারা কস্টিং প্রতি বছর কস্টিংটা করে কস্টের সাথে প্লাস করে দেয় গভর্নমেন্ট, দিয়ে ডিসিশন দেয় এই প্রাইসে নিতে হবে। ধন্যবাদ ধন্যবাদ। আমি আপনাকে জানাবো কামরুদ্দিন, আপনার কি মনে হয় কেন আসলে আমাদের ব্যবসায়ীরা ব্যবহার করতে চান না জুটের ব্যাগ? এখানে আমি একটু ভিন্নমত পোষণ করবো। তা হলো আমাদের দেশে পলিথিন ব্যাগের একটা বড় ধরনের লবিং কাজ করে। আচ্ছা, এই লবিং এর কারণে আমাদের জুট মিল ওরা এতদিন সেই লবিং এর সাথে পেরে উঠতেছিল না। এখন গভর্নমেন্ট ব্যাগ দেওয়ার কারণে, বর্তমান সরকার ব্যাগ দেওয়ার কারণে এখন সবাই আগে আসছে। আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 হলো ওনাদের যুক্তি হলো ওনারা পলিথিন ব্যাগ কিনে 25 টাকায়, আর এটার দাম হয়তো 80-90 টাকা। তো ব্যাপারটা হলো একটা জুট ব্যাগ যদি 5 বার সে ইউজ করে, স্বাভাবিকভাবে এটা রিউজেবল, তাহলে তার সেই কস্টিংটা এসে যায়। এটা হলো দেশপ্রেম এবং মানসিকতার ব্যাপার। আমাদের দেশে কোনো জিনিস প্রথমেই ইমপ্লিমেন্ট করতে গিয়ে একটু ব্যাগ পেতে হয়, পরক্ষণে মানুষ যখন অভ্যস্ত হয়ে উঠবে তখন এটা বুঝতে পারবে যে জুট ব্যাগ ইউজ করার মজা কি, যুক্তিগতটা কি এবং কত কনভিনিয়েন্ট। আচ্ছা, জনাব কামরুদ্দিন, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত জানাচ্ছি খাতের মার্কেটের মধ্যে। আজ আমরা আলোচনা করছি পাটের ব্যবহার। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান কাজী সাইদুল আলম বাবুল এবং বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কামরানুদ্দিন। জনাব কামরানুদ্দিন এবং জনাব সাইদুল আলম বাবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব কামরানুদ্দিন, আপনাকে জানতে চাচ্ছি যে আমরা যখন এই জুট প্যাকেজিং অ্যাক্টের কথা বলছি তখন বাল্ক প্রোডাক্টের ক্ষেত্রে বলছি, তাই তো? জি। ছোট ছোট আমরা যখন আমরা কিনি, খুচরা পণ্য কিনি, আমি যদি চিনির কথা বলি, আমি যদি চালের কথা বলি, আটার কথা বলি, সেগুলো কিন্তু 1 কেজি বা 2 কেজি প্লাস্টিকের প্যাকেজে আমরা কিনছি। সো এই আইনটা কি এটাকে কভার করবে না এখন, তাই তো? না, এই মুহূর্তে গভর্নমেন্ট যেটা চাচ্ছে, আমাদের দেশে যে বাল্ক কমোডিটি, যেমন আপনার চাল উৎপন্ন হয় প্রায় 3.5 কোটি টন, সেখানে যদি আমাদের দেশে 50 কেজি থেকে 50 কেজি ব্যাগ আমরা ইউজ করি, তাহলে আমাদের ব্যাগের প্রয়োজন প্রায় 30 কোটি ব্যাগ। আচ্ছা, যেমন আমাদের খাদ্য অধিদপ্তর এই মুহূর্তে প্রায় 5 কোটি ব্যাগ বাধ্যতামূলকভাবে বিভিন্ন মিল থেকে কিনে নিচ্ছে। তারপরে ধরুন আমাদের দেশে যে সার ইম্পোর্ট হয়, প্রায় 25 লক্ষ টন সার ইম্পোর্ট হয়, সেখানে 100% পিপি ব্যাগের মাধ্যমে হচ্ছে। গভর্নমেন্ট চাচ্ছে সেটাকে 100% জুটে আনতে, তাহলে প্রায় 3 কোটি ব্যাগের প্রয়োজন হবে। আমাদের দেশে প্রায় 10 লক্ষ টন সার উৎপাদন হয়, সেখানে মাত্র 75 থেকে 80 লক্ষ ব্যাগ ইউজ হয়। সেটা যদি আমরা কভার করতে পারি, সেখানে প্রায় 2 কোটি ব্যাগের প্রয়োজন হবে। যেমন ধরুন আপনার চিনি উৎপাদন হয় আমাদের দেশে প্রায় 16 লক্ষ টন, সেখানে যদি আমরা ব্যাগ ইউজ করি, প্রায় 15 থেকে 20 কোটি ব্যাগের প্রয়োজন। অর্থাৎ একটা 50 কেজি ব্যাগ, অর্থাৎ বাল্ক কমোডিটি, এই বাল্ক কমোডিটিটাকে যদি আমরা কভার করতে পারি, তাহলে আমাদের জুট মিলগুলা যে অবস্থায় আছে, এই বাল্ক জুট মিলগুলো সাধারণত কি করে, 50 কেজি, 60 কেজি, 100 কেজি ব্যাগ উৎপন্ন করে। এই ট্রেডিশনাল লুমে এই যে ব্যাগ উৎপন্ন হয়, এটার একটা বিরাট মার্কেট কিন্তু আমাদের 6টা কমোডিটি। এই 6টা কমোডিটিতে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি জুট প্যাকেজিং অ্যাক্ট, তাহলে আমাদের পাট শিল্পের অনেক উন্নতি হবে। ধন্যবাদ। জনাব সাইদুল আলম, আপনাকে জানতে চাচ্ছি যে যেটা অনেক সময় বলেন সারের ক্ষেত্রে একেবারেই পাটের ব্যাগে সারের জন্য, সার যারা ব্যবসায়ী তারা বলেন যে এটা সমস্যাপূর্ণ, কারণ ওখানে এক ধরনের পলিথিনের এক ধরনের একটা লাইনিং থাকা কথা। সেটা কি আপনারা করতে পারছেন বা করেন? হ্যাঁ, আমরা পলি লাইনিং যেটা সারের জন্য এবং সুগারের জন্য, রাইট, এটা তো আমরা করে আসতেছি আগে থেকেই। আচ্ছা, এটা তো আমরা দিয়ে আসতেছি আগে থেকেই। তো এইটা আপনার আমি জানি না খেয়াল আছে কিনা, ছোটবেলায়ও আমরা যখন আমরা ছোট হাটে বাজারে কিন্তু আমরা দেখছি তখন সার কিন্তু আপনার এই পাটের বস্তায় দেখেছি আমরা। আচ্ছা, অথচ এই দিনে দিনে এটা পরিবর্তনের দিকে গেছে। তো এটা পলি লাইনিং করা আমাদের জন্য কোনো সমস্যা না, এটা আমরা দিয়ে আসতেছি। সুগার কর্পোরেশনকে তো প্রতি বছর যা রিকোয়ারমেন্ট আছে, এটা তো পলি লাইনিং করেই দেওয়া হচ্ছে। তো সমস্যা তো কোনো জায়গায় নাই। সমস্যা ওই যেটা আমাদের কামরান ভাই বলল যে এখানে ওই প্রাইসের ডিফারেন্সের জন্য তারা, যেহেতু এখানে ওয়ার্ল্ড মার্কেটে এখন ইদানিংকালে বিশেষ করে আপনার পেট্রোলের দাম অনেক কমে গেছে, পেট্রোলিয়ামের দাম, ফলে এটা তো একটা বাই প্রোডাক্টস থেকে আসে আপনার এই সিনথেটিক ব্যাগগুলো। তো এই বাই প্রোডাক্টসের দাম অনেক কম, ফলে তাদের একটা হিউজ প্রফিটেবল একটা প্রোডাকশন তারা এখানে চিন্তা করতেছে এটা বন্ধ হয়ে যায়। বন্ধ তো হবে না, তোমরা এক্সপোর্ট করো, বাংলাদেশ থেকে এক্সপোর্ট করো, কোনো অসুবিধা নাই প্লাস্টিকের ব্যাগ, কিন্তু লোকালি প্রাইসের সাথে প্রাইসটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং আমি আপনাকে একটা তথ্য দিই যে গভর্নমেন্ট এটা জুট বোর্ডের আপনার ডিজি নেতৃত্বে একটা কমিটি করে দিছে, যেখানে বিজেএমসি, বিজেএমএ এবং জুট বোর্ড মিনিস্ট্রির
এই মিলে একটা কমিটি, সেই কমিটির মিটিংয়ে আমরা বসে আমরা বিজিএমএ তো মেইন প্রোডাকশনটা করতেছে জুট গুডস, আমরা কিন্তু প্রাইস এমনভাবে একটা মিনিমাইজ করে দেওয়ার চেষ্টা করি। গভর্নমেন্টের পক্ষ থেকে ডিজি সাহেব বলেছেন যে আপনারা প্রথম এটা ইমপ্লিমেন্টেশনের জন্য ভাই আপনারা যত মিনিমাম প্রাইস দিতে পারেন, আমরা সেটা পর্যন্ত অ্যাডজাস্ট করেছি শুধু এটা ইন্ট্রোডাকশনের জন্য। আচ্ছা। এরপরেও তারা শুধু এই পর্যন্ত সময় নিয়ে আসছে, এই আমরা আগামী 6 মাস টাইম দেন, 3 মাস দেন, এইভাবে দিতে দিতে আমরা বা গভর্নমেন্ট তাদেরকে প্রায় 4 বছরের উপরে সময় দেওয়া হয়েছে। এখন সরকার এটা যুগান্তকারী, এতদিন আমাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এটা যুগান্তকারী সিদ্ধান্ত আসছে যে এখন এইটাকে এখন ইমপ্লিমেন্টেশনের জন্য সরকার মাঠে নেমে গেছে। আমি বাবুল ভাইয়ের সাথে একটা জিনিস শেয়ার করবো, সেটা হলো প্রাইসিং এর ব্যাপারটা। এখন দেখেন 2010 সনে যখন এই একটা করে তখন আমাদের দেশে পাটের দাম ছিল কত, 1200 টাকা পার মন। এখন পাটের দাম কিন্তু 2000 টাকা, 1800 টাকা পাটের মন। সেই সময় বিদ্যুতের যে খরচ ছিল, এখন বিদ্যুতের খরচ অনেক বেশি। সেই সময় একটা লেবার যে বেতন পেতেন, এখন তা অনেক বেশি। কাজে এটা জিনিসটা আমাদেরকে কনসিডার করতে হবে ভবিষ্যতে, যাতে করে কিভাবে আমরা প্রাইসিংটাকে আরো কম্পিটিটিভ করতে পারি। সেক্ষেত্রে আমাদের পাটের দাম কমায় নিয়ে আসতে হলে পাট চাষিদেরকে, জেনুইন পাট চাষিদেরকে যেটা করতে হবে, সাবসিডাইজড বা আপনি বীজ দিতে হবে, সাবসিডাইজড আপনি বিদ্যুৎ দিতে হবে এবং সার দিতে হবে তাদেরকে। তাহলে রজুতির দাম অর্থাৎ কাঁচা পাটের দাম কিছুটা কমে আসবে। একটা ব্যাগ উৎপন্ন করার জন্য প্রায় 65% কস্ট হলো আপনি কাঁচা পাট। সেখানে কাঁচা পাটের দাম যদি আমরা কিছুটা নিয়ন্ত্রণ না করতে পারি এবং কৃষকদেরকে কিছু সাবসিডি না দিয়ে যদি না দেই, তাহলে কাঁচা পাটের দাম কমবে না। ভবিষ্যতে আমরা শুধু জোর করি পাটের ইমপ্লিমেন্টেশন প্যাকেজে এটি করবো, কিন্তু পাটের দাম, বস্তার দাম কমাবো না, সেটাও সেটা আসলে কার্যকর আমাদেরকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। জনাব কামরান উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব সাইদুল আলম বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আবার কথা বলবো। ধন্যবাদ আপনাকেও। ধন্যবাদ। আশা করি আবার এই ছিল আজকের মধ্যে খতনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।